ট্রেনিং ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম। এটা আসলে লেকচার 2। এখানে আমরা PHP 5 এর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড ফিচারগুলো দেখব। এর আগে আরেকটা লেকচার আছে, ওখানেও আমরা আসলে PHP 5 এর অবজেক্ট ওরিয়েন্টেড রিলেটেড ফিচারগুলোকে শো করছি। তো এটা আসলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টকে ডিটেলস ডিসক্রাইব করতেছি না। এখানে আসলে আমি যেটা করতেছি যে PHP 5 এর যে ফিচারগুলো আছে অবজেক্ট ও ওপি রিলেটেড, আমরা ওগুলো জাস্ট ডিসকাস করতেছি। আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝতে চান তাহলে হয়তো আপনাকে অন্য কোনো ট্রেনিং ভিডিও দেখতে হবে। এটা আসলে আপনাকে অলরেডি মোটামুটি জানতে হবে আর কি। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে PHP 5 অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড কি কি ফিচার আপনাকে প্রোভাইড করছে। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করতেছি। So, by the way, this is Said. Anyway, scope resolution operator. আচ্ছা, তো এটা সিম্বল হচ্ছে এরকম ডাবল কোলন। তো এটা আসলে কি? এটা আসলে একটা অপারেটর, দেখতে পারতেছেন। এটা কি করতেছে? আপনাকে আপনি এটা থ্রুতে অ্যাক্সেস করতে পারবেন স্ট্যাটিক এবং কনস্ট্যান্ট এন্ড ওভাররিডেন প্রপার্টিজ অর মেথডস অফ এ ক্লাস। অনেকটা দেখা যাবে যে স্কোপ রেজলিউশন অপারেটর যেটা আছে ওইটা দিয়ে আপনি কি করতে পারতেছেন, মনে করেন যে স্ট্যাটিক প্রপার্টিজ অথবা স্ট্যাটিক মেথডকে অ্যাক্সেস করতে পারেন। মনে করেন ক্লাস নেম এবং তারপর স্কোপ রেজলিউশন অপারেটর, তারপর আপনি কি করতে পারেন প্রপার্টি নেম অথবা মেথড নেম দিয়ে আপনি স্ট্যাটিক মেথড অথবা স্ট্যাটিক প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারেন আর কি। ওটা বলা হচ্ছে যেটা একটা টোকেন যেটা আপনাকে অ্যালাউ করবে কি স্ট্যাটিক অথবা কনস্ট্যান্ট অথবা ওভাররিডেন প্রপার্টিজ অর মেথডকে অ্যাক্সেস করতে আপনার প্রোগ্রাম থেকে। সেখানে আরেকটা যেটা বলা আছে যে যখন PHP 5.3.0 এর পর থেকে আপনি কি করতে পারবেন, ক্লাস নেমকে একটা ভেরিয়েবল দিয়ে রিফার করতে পারবেন, অথবা অবজেক্টকে ভেরিয়েবল নিয়ে রিফার করতে পারবেন। মনে করেন যে আমরা এখানে কি করা আছে যে ক্লাস নেম, আমরা কি করছি ক্লাস নেমটাকে ভেরিয়েবলের মধ্যে ঢুকালাম। তারপর আমরা কি করতেছি যে ক্লাস নেম তারপরে ডাবল কোলন কনস্ট্যান্ট ভ্যালু, এটা আপনার কি করছে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে এটাকে আমরা অ্যাক্সেস করতেছি। এখানে আসলে যেটা বলা হচ্ছে যে আমরা মনে করেন যে ধরে নিই যে কনস্ট্যান্ট ভ্যালু যেটা আছে এটা ক্লাসের মধ্যে আছে, আমরা কেউ ইউজ করতে পারতাম মাই ক্লাস স্কোপ রেজলিউশন অপারেটর কনস্ট্যান্ট ভ্যালু ইউজ করলে আমরা এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে ইউজ করতে পারতাম ডিরেক্টলি। PHP 5.3.0 এ থেকে আমরা কি করতে পারি, একটা ভেরিয়েবল নেমের মধ্যে ক্লাস নেমটা অ্যাসাইন করে তারপর আমরা ক্লাস নেমের থ্রুতে ওই কনস্ট্যান্টটাকে অ্যাক্সেস করতে পারি। আসলে মাঝে মাঝে এরকম দরকার হয় আর কি, ডিনামিক্যালি এরকম অ্যাক্সেস করার দরকার হয় আর কি। স্ট্যাটিক কিওয়ার্ড, আমরা কি করতে পারি, কোনো একটা মেথড তখন একটা প্রপার্টির সামনে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করতে পারি। সেক্ষেত্রে কি হয়ে যায়, সেই মেথড অথবা প্রপার্টিসটা অবজেক্ট ভেরিয়েবল হয় না, ওটা আসলে ক্লাস ভেরিয়েবল হয়। আপনি যখন কোনো একটা ক্লাসের উপর বেস করে যখন অবজেক্ট ক্রিয়েট করবেন, এই স্ট্যাটিক প্রপার্টি অথবা স্ট্যাটিক মেথড এটা ইনস্ট্যান্সিয়েট হয় না, বা এটা নতুন কোনো কিছু ক্রিয়েট হয়, এটা ক্লাস ভেরিয়েবলের সাথে থাকে আর কি, ক্লাসের সাথে থাকে। Declaring class properties or methods as static makes them accessible without needing an instantiation of the class. আমরা কি করতে পারি, যদি আমরা একটা মেথডকে অথবা কোনো একটা প্রপার্টিকে স্ট্যাটিক বলে ডিক্লেয়ার করি, তাহলে আমরা তাদেরকে ওই ক্লাসের কোনো একটা অবজেক্ট ক্রিয়েট না করেও আমরা কি করতে পারবো, যে ওই মেথড অথবা প্রপার্টিকে ইউজ করতে পারবো। এটা প্রপার্টিকে যখন আমরা স্ট্যাটিক বলে ডিক্লেয়ার করব তখন ওইটাকে আমরা অবজেক্টের থ্রুতে অ্যাক্সেস করতে পারবো না। এই প্রপার্টি ডিক্লেয়ার যে স্ট্যাটিক, ওটাকে আমরা করতে পারবো না, ক্যানট বি অ্যাক্সেস করতে পারবো না, ইনস্ট্যান্সিয়েটেড ক্লাস অবজেক্ট। আপনি ক্লাস ডিক্লেয়ার করলেন, ওটার মধ্যে একটা প্রপার্টিকে আপনি স্ট্যাটিক করলেন, তারপর মনে করেন ক্লাসের একটা অবজেক্ট বানাইলেন, এখন অবজেক্টের থ্রুতে আপনি ওই স্ট্যাটিক প্রপার্টিটাকে ইউজ করতে পারবেন না। কিন্তু আপনি কি করতে পারবেন, একটা স্ট্যাটিক মেথডের ভিতর থেকে আপনি স্ট্যাটিক প্রপার্টিকে ইউজ করতে পারবেন।
আবার অবশ্য একটা ব্যাপার এখানে যেটা বলা হচ্ছে যে হয়তো এমন হতে পারে যে স্ট্যাটিক মেথডের ভিতর থেকে আপনি মানে ইনস্ট্যান্সিয়েটেড অবজেক্ট ভেরিয়েবলের থ্রুতে হয়তো অ্যাক্সেস করতে পারবেন। আসলে করে দেখার চেষ্টা করেন আর কি। The pseudo variable $this is not available inside the method declared as static. আপনি কি করতে পারতেছেন না, যে মেথডটাকে আপনি স্ট্যাটিক ডিক্লেয়ার করছেন ওই স্ট্যাটিক মেথডের ভিতরে আপনি এই ভেরিয়েবলটাকে ইউজ করতে পারবেন না। কিন্তু দিস ভেরিয়েবল যেটা আছে এটা আপনি অবশ্যই নন স্ট্যাটিক মেথডের ভিতরে ইউজ করতে পারবেন। Static properties cannot be accessed through the object using the array operator. এটা আসলে অনেকটা এটার কাছাকাছি আর কি। আপনি কি করতে পারতেছেন, স্ট্যাটিক প্রপার্টি গুলোকে মানে ওই ক্লাসের একটা অবজেক্টের থ্রুতে এই অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে পারেন না। আপনি যদি নন স্ট্যাটিক মেথডকে স্ট্যাটিক মেথডের মতো মানে কল করেন স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে, সেক্ষেত্রে এই স্ট্রিক্ট লেভেল ওয়ার্নিং ক্রিয়েট হবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট আমরা যেটা বললাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনি কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না। Classes defined as abstract may not be instantiated, মানে আপনি যে ক্লাসটাকে বলবেন এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের উপর বেস করে আপনি কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে, আসলে নর্মালি যেটা হয় যে অনেক ক্ষেত্রে বেস ক্লাসগুলোকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করা হয়, মানে যে ক্ষেত্রে করা হয় যে একটা বেসিক একটা ক্লাসের স্ট্রাকচার স্টাইলটা মানে একটা বেস ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসাবে ডিক্লেয়ার করে, তারপর এখান থেকে মানে এক্সটেন্ড করে করে আপনি অন্যান্য মানে রিয়েলি ইউজফুল ক্লাস বানান, যেটাকে আপনি ইনস্ট্যান্সিয়েট করে অবজেক্ট ক্রিয়েট করেন আর কি। এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করতে পারেন আপনি, তারপর হয়তো ডগ ক্যাট ওই ধরনের এক্সটেন্ডেড ক্লাস ইউজ করতে পারেন, চাইল্ড ক্লাস ক্রিয়েট করতে পারেন। যদি কোনো একটা ক্লাসের মধ্যে অ্যাটলিস্ট একটা মেথডকে আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড বলেন, তাহলে ওই ক্লাসটাকে অবশ্যই আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসাবে বলতে হবে। আর আপনি যে মেথডটাকে আপনি অ্যাবস্ট্রাক্ট বলবেন, আপনি জাস্ট এটাকে ডিফাইন করবেন, কিন্তু এটাকে শুধু আপনি ডিক্লেয়ার করবেন কিন্তু ডিফাইন করতে পারবেন না, আপনি ইমপ্লিমেন্টেশনটাকে ডিফাইন করতে পারবেন না। এটা হয়তো মানে ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ভ্যারি করতে পারে, পিএইচপিতে একরকম, জাভাতে অন্যরকম, অথবা C++ একটু ডিফারেন্ট হতে পারে। তো PHP 5 একটু দেখা যাচ্ছে যে আপনি জাস্ট অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ডিক্লেয়ার করতে পারবেন, কিন্তু আপনি ওইটাকে ডিফাইন করতে পারবেন না, কোডটা লিখতে পারবেন না। এক্সটেন্ডেড মেথড যারা আছে তারা এই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ডিফাইন করবে। যখন আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করবেন, এক্সটেন্ড করবেন, তখন কি করবেন, যে সমস্ত মেথডকে অ্যাবস্ট্রাক্ট লেখা আছে তার সবগুলোকে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে, মাস্ট বি ডিফাইন্ড বাই দ্য চাইল্ড। আর আপনি যদি অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওভাররাইড করেন, রিডিক্লেয়ার করেন চাইল্ড ক্লাসের মধ্যে, তাহলে কি করবে, আপনাকে লেস রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি প্রোভাইড করতে হবে। আপনি মনে করেন যে যেটাকে আপনি মানে পাবলিক বলছেন বেস ক্লাস, এটাকে আপনি প্রাইভেট হিসেবে রিডিক্লেয়ার করতে পারবেন। আপনার পাবলিককে অবশ্যই পাবলিক করতে হবে, প্রোটেক্টেডকে আপনি প্রোটেক্টেড অথবা পাবলিক করতে পারেন, প্রাইভেটকে আপনি প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড তিনটাই করতে পারেন, কারণ এগুলো লেস রেস্ট্রিক্টেড, মানে মোর ওয়াইডলি অ্যাকসেপ্ট ভিজিবল। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখতেছেন যে দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে এখানে, প্রোটেক্টেড কমন মেথড। যাই হোক, এটা আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করলাম, আমরা প্রোটেক্টেড কিড ভ্যালু যেটা আছে এটাকে আমরা সেম ভিজিবিলিটি দিলাম, কিন্তু প্রিফিক্স ভ্যালু যেটা সেটা আমাকে লেস রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি দিলাম। এখানে প্রোটেক্টেড আছে, এখানে আমরা পাবলিক দিলাম। অবজেক্ট ইন্টারফেসের মাধ্যমে আমরা আসলে কিছু মেথডকে ডিফাইন করি, ডিক্লেয়ার করি, যেটাকে মানে করসপন্ডিং ক্লাস অবশ্যই ডিফাইন করতে হবে।
ইন্টারফেসের মধ্যে কোনো মেথডেরই মানে ডিফাইন থাকে না, সবগুলো মেথডই আসলে ডিক্লেয়ার থাকে। যখন ইন্টারফেসকে কোনো একটা ক্লাস ইমপ্লিমেন্ট করে তখন সবগুলো মেথডকেই ইমপ্লিমেন্ট করতে হবে। এখন ইন্টারফেসকে আমরা কিভাবে ডিক্লেয়ার করি? ইন্টারফেসকে বলা হচ্ছে যে আমরা মানে ইন্টারফেস কিওয়ার্ড দিয়ে ডিফাইন করে থাকি। তাহলে কি লিখতে হবে? ইন্টারফেস, দেন ইন্টারফেসের নেম এবং কার্লি ব্র্যাকেট এর মাঝখানে আমি মানে প্রপার্টিজ মেথডস অ্যাকচুয়ালি মেথডস ডিক্লেয়ার করে থাকি। মেথডগুলো নরমালি পাবলিক হতে হবে। আচ্ছা, আমরা কি ডিফাইন করতেছি যে same way as a standard class without any of the methods having their contents defined, মানে কোনো মেথডের মধ্যে কোনো মেথডেরই কন্টেন্ট ডিফাইন করা থাকবে না। আমরা দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি থাকতেছে যে কিছু কিছু মেথডের কন্টেন্টটা ডিফাইন করা থাকে, তবে সেই সমস্ত মেথডকে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড বলতে পারবো না। আচ্ছা, অবজেক্ট ইন্টারফেস কি অ্যালাউ করতেছে? ইন্টারফেসটা বলতেছে যে টু ক্রিয়েট কোড which specifies which methods a class must implement. আচ্ছা, ইন্টারফেস ডিফাইন করতেছে যে কিছু ডিক্লেয়ার করতেছে কিছু মেথড যেটা একটা ক্লাস অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে যখন সে ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতেছে। ইন্টারফেস কি করতেছে যে ডিফাইন করতেছে যে একটা ক্লাস এই সমস্ত মেথডকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে, কিন্তু ইন্টারফেস নিজে কি করতেছে না, ডিফাইন করতেছে না এই সমস্ত মেথড কিভাবে কাজ করবে। মানে ইন্টারফেসের মধ্যে যত মেথড ডিক্লেয়ার করা হচ্ছে সবগুলো মেথড অবশ্যই পাবলিক হবে। This is the nature of an interface. ইন্টারফেস যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান তো কি করতে হবে? আপনাকে ইমপ্লিমেন্টস ওয়ার্ডটা ইউজ করতে হবে। ক্লাস কি করতে পারবে? একাধিক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবে। প্রত্যেকটা ইন্টারফেসকে কমা দ্বারা সেপারেট করতে হবে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে মানে ক্লাস কি করতে পারে না, একাধিক ক্লাসকে এক্সটেন্ড করতে পারে না। একটা ক্লাস শুধুমাত্র অন্য আরেকটা বেস ক্লাসকে এক্সটেন্ড করতে পারে। একটা ক্লাস কি করতে পারে না? দুইটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে না যদি ইন্টারফেসগুলো মধ্যে সেম নামের ফাংশন থাকে। ইন্টারফেসগুলোকে এক্সটেন্ড করা সম্ভব আপনার এক্সটেন্ডস অপারেটর দিয়ে। মানে একটা ইন্টারফেস দিয়ে আরেকটা ইন্টারফেস আপনি ক্রিয়েট করতে পারেন যেখানে সেকেন্ড ইন্টারফেসটা ফার্স্ট ইন্টারফেসকে এক্সটেন্ড করবে। আপনার তো ক্লাস ইনহেরিটেন্সের মতো ইন্টারফেসকেও ইনহেরিট করা সম্ভব হচ্ছে। আপনার যে ক্লাসগুলো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে তারা কি করতে হবে? সেম মেথড সিগনেচার ইউজ করতে হবে, ডিফারেন্ট কিছু ইউজ করা যাবে না। Interface can have constants. Interface constants works exactly like class constant. Interface constant গুলো ক্লাসের কনস্ট্যান্টের মতো কাজ করে। ইন্টারফেস কনস্ট্যান্ট গুলোকে ওভাররাইড করা যাবে না, কিন্তু ক্লাস আর ইন্টারফেসের আচ্ছা ইন্টারফেস কনস্ট্যান্ট গুলোকে মানে ওভাররাইড করা যাবে না। এটা বেসিক্যালি বলা হচ্ছে এখানে। ইন্টারফেস আইটেমপ্লেট দুইটা ফাংশন দেওয়া আছে, দুইটা কি পাবলিক বলা আছে। ইমপ্লিমেন্টস আইটেমপ্লেট আমরা কি করতেছি? দুইটা মেথড কি এখানে ডিফাইন করলাম আর কি। ট্রেডস আপনাকে কি ফিচার দিচ্ছে? আপনাকে যেহেতু আমরা মানে একটা মাত্র ক্লাস ইনহেরিট করতে পারি, একাধিক ক্লাসকে ইনহেরিট করতে পারি না PHP 5 এ, তো ট্রেডের মাধ্যমে আমরা আসলে মানে একটা মেকানিজম দেওয়া হয়েছে কোড রিইউজ করার জন্য। তো এটা কি বলতেছে যে একটা ডেভেলপার কি করতে পারে যে মানে এই সেট অফ মেথড রিইউজ করতে পারে ডিফারেন্ট ক্লাস থেকে, ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লাস থেকে মানে এই সেট অফ মেথড রিইউজ করতে পারে। আমরা কি করলাম? ট্রেডের মধ্যে কিছু কমন ফাংশন ডিক্লেয়ার করলাম যেগুলো হয়তো মানে ডিক্লেয়ার অথবা ডিফাইন যাই বলেন, যেগুলো হয়তো মানে বিভিন্ন ক্লাস থেকে ইউজ করার দরকার হবে। তারপর আমরা কি করলাম? এই ক্লাসের মধ্যে ইউজ ট্রেটের নাম
তখন ইচ্ছা হলে এই মেথডগুলোকে এখান থেকে ইউজ করতে পারবো। তো আমাদের এটা করার দরকার হলো যে একটা ক্লাসের মধ্যে আমরা এগুলো দিলাম, তারপরে এক্সটেন্ড করলাম। এমন হতে পারে এই মেথডগুলো মাল্টিপল ক্লাসের মধ্যে থাকতে পারতো, কিন্তু আমরা যদি এই দুইটা ক্লাস থেকে ইউজ করতে চাই তাহলে ইউজ করতে পারতাম না। ট্রেডের মাধ্যমে ডিক্লারেশনটা করে আমরা কি করতেছি, বিভিন্ন ক্লাস থেকে ইউজ করতে পারলাম। এটা আসলে এটা হয়তো মানে ফ্রেন্ড ফাংশন, সি প্লাস প্লাস ফ্রেন্ড ফাংশনের মতো মানে সাপোর্ট দিচ্ছে আর কি। প্রেসিডেন্স অ্যান্ড ট্রেডস হয়তো মনে করেন যে এখানে আসলে যেটা বলা হচ্ছে হয়তো তিনটা পয়েন্ট প্রায় সিমিলার জিনিসকে ইন্ডিকেট করবে, ভিন্ন বলা হয়েছে আর কি। আচ্ছা, এখন মনে করেন যে আপনি ট্রেডকে একটা ইনহেরিটেড মানে ট্রেডকে এমন একটা ক্লাসের মধ্যে ইউজ করতেছেন যেটা কি করতেছে আর একটা ক্লাসকে ইনহেরিট করছে। এখন মানে যে ক্লাস থেকে ইনহেরিট করা হয়েছে আর ট্রেড দুটার মধ্যে কি আছে, সেম ফাংশন আছে, সেম নামের ফাংশন আছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি যখন কল করবেন ওই ফাংশনটাকে, তখন ট্রেডের ফাংশন যেটা আছে সেটা প্রায়োরিটি পাবে। এটাই বলা হচ্ছে যে মানে একটা ইনহেরিটেড মেম্বার ফ্রম এ বেস ক্লাস ইজ ওভাররিডেন বাই এ মেম্বার ইনসার্টেড বাই এ ট্রেড। মানে ট্রেড যে মেম্বারটাকে ইনসার্ট করবে সেটা কি করবে, বেস ক্লাসের সেম মেথডকে ওভাররাইড করবে, তার মানে ট্রেডের ফাংশনটা কল হবে। তার মানে প্রিসিডেন্স অর্ডারটা কি দাঁড়াইলো, মানে আপনি যদি কারেন্ট ক্লাসের মধ্যে সেম নামের একটা ফাংশন ডিক্লেয়ার করেন তাহলে কারেন্ট ক্লাসের মেথডটা হাইয়েস্ট প্রায়োরিটি পাবে, তারপরে কি হবে ট্রেডের মেথড যেটা আছে সেটা সেকেন্ড প্রায়োরিটি পাবে, তারপর বেস ক্লাসের যে মেথডটা আছে বেস ক্লাসের মেথডটা থার্ড প্রায়োরিটি পাবে। ট্রেডস ওভাররাইড বেস মেথডস, ট্রেড কি করতেছে, ওভাররাইড করতেছে বেস মেথডকে, কিন্তু কারেন্ট মেথড যেটা আছে সেটা ওভাররাইড করতেছে ট্রেডকে। মানে ঘুরে ফিরে এই কথা বলা হচ্ছে এখানে আসলে, মানে সেম নামের কারেন্ট ক্লাসের মেথডটা হচ্ছে হাইস্ট প্রায়োরিটি, তারপর হচ্ছে ট্রেডের মেথড সেম নামের প্রায়োরিটি, তারপর হচ্ছে আপনার বেস ক্লাসের যে সেম নামের মেথডটা আছে ওইটা প্রায়োরিটি পাবে। আচ্ছা, ওভারলোডিং। আচ্ছা, পিএইচপি 5 এর যে ওভারলোডিং এর যে কনসেপ্টটা আছে, পিএইচপি 5 এর ওভারলোডিং এর কনসেপ্টটা আপনার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওভারলোডিং এর কনসেপ্ট থেকে একটু ডিফারেন্ট। মানে পিএইচপি 5 ওভারলোডিংটা আসলে কি কি কাজ করতেছে, এটা আসলে মানে আপনাকে সুবিধা দিচ্ছে আপনি যদি ডিনামিক্যালি মেথড ক্রিয়েট করতে চান অথবা প্রপার্টিস ক্রিয়েট করতে চান, সেই সুবিধাটা দিচ্ছে। আপনি কি মনে করেন এক্সিস্টিং ক্লাসের মধ্যে কোনো প্রপার্টিস অথবা মানে মেথড ডিক্লেয়ার করা নাই, সেক্ষেত্রে আপনি পিএইচপি ওভারলোডিং এর থ্রুতে মানে আনডিফাইন্ড প্রপার্টিস অথবা মেথড ক্রিয়েট করতে পারবেন ওই ক্লাসের মধ্যে। এখন এই কাজটা আসলে কিভাবে হয়, এই কাজটা হয় আসলে কিছু ম্যাজিক মেথডের থ্রুতে, মানে পিএইচপিতে অথবা পিএইচপি 5 এর মধ্যে কিছু প্রিডিফাইন্ড ম্যাজিক মেথড আছে। আপনি যখন মানে আনডিফাইন্ড প্রপার্টিকে কল করবেন, গেট করবেন অথবা সেট করবেন অথবা আনডিফাইন্ড প্রপার্টিকে কল করবেন, আনডিফাইন্ড মেথডকে কল করবেন, তখন কি হবে, যদি ওই সমস্ত মেথড অথবা প্রপার্টিকে মানে পিএইচপি কম্পাইলার খুঁজে না পায় তখন সে কি করবে, এই সমস্ত ম্যাজিক মেথডকে কল করবে। এবার আপনি কি ধরনের অপারেশন করতে চাচ্ছেন প্রপার্টির উপরে অথবা মেথডের উপরে, ওইটার উপর বেস করে কোনো পার্টিকুলার ম্যাজিক মেথডটা কল হবে, এবং কলের ম্যাজিক মেথডটা কলের থ্রুতে আপনি ডিনামিক্যালি মানে প্রপার্টিস তো মেথড ক্রিয়েট হবে, তারপরে ভ্যালু গেট হবে অথবা সেট হবে, অথবা মানে মেথড হলে মানে আপনার কলের ন্যাচারের উপর বেস করে করসপন্ডিং ফাংশনালিটি ওখানে সিমুলেটেড হবে বা জেনারেটেড হবে, যাই হোক না মানে ইফেক্টিভ হবে। আচ্ছা, এখানে আমরা কি বলতাম, ডিনামিক এন্টিটিস আর প্রসেসড বাই ম্যাজিক মেথডস। যাই হোক, এটা মানে এক্সপ্লেন যা করছে ওখান থেকে বুঝে নিয়ে। তো ওভারলোডিং মেথডগুলা কখন ইনভোকড হবে, when interacting with properties or method, যখন আমরা মেথড আর প্রপার্টির সাথে ইন্টারঅ্যাক্ট করব, যে সমস্ত মেথড আর প্রপার্টিস গুলোকে ডিফাইন করা হয় নাই, অথবা দে আর নট ভিজিবল ইন দ্য কারেন্ট স্কোপ, কারেন্ট স্কোপের মধ্যে তারা অ্যাক্সেসিবল না। সমস্ত ওভারলোডিং মেথডকে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে
পাবলিক হিসেবে। আর ম্যাজিক মেথডের আর্গুমেন্টকে কখনোই আমরা পাস বাই রেফারেন্স করতে পারবো না, সবসময় তার হবে পাস বাই ভ্যালু। তো এখানে আমরা কি করলাম, মানে এই স্লাইডে আমরা জাস্ট দেখাচ্ছি যে PHP 5.30 এটা একটা নতুন একটা ম্যাজিক মেথড ইন্ট্রোডিউস করছে PHP 5 এর মধ্যে, যেটাকে আমরা বলতেছি কল স্ট্যাটিক। এবং PHP 5.1.0 দুইটা ম্যাজিক মেথডকে ইন্ট্রোডিউস করছে, একটাকে বলা হচ্ছে ইসেট আর একটাকে বলা হচ্ছে আনসেট ম্যাজিক মেথড। আমরা দেখবো যে এরা কখন কিভাবে কাজ করে। আচ্ছা, প্রপার্টি ওভারলোডিং, এখানে কিছু মেথড আপনি দেখতে পাচ্ছেন, সেট, গেট, ইসেট, আনসেট। এই সমস্ত ম্যাজিক মেথডগুলো কল হবে যখন প্রপার্টি ওভারলোডিং এর সাপোর্ট দেওয়ার জন্য, মানে যখন কোনো আনডিফাইন্ড প্রপার্টিকে আপনি কল করেন, ভ্যালু গেট করতে চান অথবা সেট করতে চান, রিট্রিভ করতে চান অথবা সেট করতে চান, তখন প্রয়োজন সাপেক্ষে এই সমস্ত মানে ম্যাজিক মেথডগুলো কল হবে এবং আপনার পারপাসটা সার্ভ হবে। এখানে আমরা দেখতেছি যে এই ম্যাজিক মেথডটা কল করা হবে যদি আপনি কি করতে চান, একটা আনডিফাইন্ড অথবা ইনঅ্যাক্সেসিবল প্রপার্টির ভ্যালু আপনি সেট করতে চান। আর গেট নামে যে ম্যাজিক মেথডটা আছে এটা কখন কল হবে, যখন আপনি একটা ইনঅ্যাক্সেসিবল অথবা আনডিফাইন্ড প্রপার্টি থেকে কোনো ভ্যালু করতে চান। এখন ইসেট ম্যাজিক মেথডটা কল কখন হবে, আপনি যদি ইসেট ফাংশনটাকে কল করেন অথবা এমটি ফাংশনটাকে কল করেন কোন একটা ইনঅ্যাক্সেসিবল অথবা আনডিফাইন্ড প্রপার্টিসের উপরে অ্যাপ্লাই করেন এই ফাংশন দুটো, তখনই ইসেট ট্রিগার হবে। সেরকম এই ম্যাজিক মেথডটা কল হবে যখন আপনি আনসেট অ্যাপ্লাই করবেন, কখন ইনঅ্যাক্সেসিবল অথবা আনডিফাইন্ড প্রপার্টিসের উপরে। Property overloading only works in object context. So method overloading related দুটো ফাংশন হচ্ছে আপনার কল এবং কল স্ট্যাটিক। আপনি কি করতেছেন যে কল যেটা আছে এই ম্যাজিক মেথডটা কখন কল হবে, যখন আপনি মানে ইনঅ্যাক্সেসিবল মেথডকে কল করতেছেন অথবা আনডিফাইন্ড মেথডকে কল করতেছেন, তখন কল ম্যাজিক মেথডটা কল হওয়ার মাধ্যমে ওই মেথডটা ডিক্লেয়ার হবে। কল স্ট্যাটিক কখন ট্রিগার হয়, যখন আপনি মানে ইনঅ্যাক্সেসিবল স্ট্যাটিক মেথডকে কল করতেছেন, তখন কল স্ট্যাটিক ম্যাজিক মেথডটা কল হবে। আচ্ছা, আপনি যদি PHP-তে মানে জাভা লাইক ওভারলোডিং পাইতে চান তাহলে কি করবেন, আপনি নর্মাল ফাংশনটা ডিফাইন করলেন এবং আপনি এবারে ফাংশনের নাম্বার অফ আর্গুমেন্ট অথবা আর্গুমেন্টগুলোকে কালেক্ট করে, কারণ আর্গুমেন্টের টাইপের উপর বেস করে অথবা কাউন্টের উপর বেস করে আপনি তো ডিফারেন্ট ফাংশন এটা এখানে প্রোভাইড করতে পারেন। সেক্ষেত্রে মানে এটা হয়তো মানে C++ অথবা জাভার মতো মানে ওভারলোডিং আপনি এখানে পাইতে পারেন। আপনি চেক করতে পারেন মানে PHP তে মানে ওভারলোডিং ইউজফুল কিনা। আপনার মনে করেন গেট সেট আমরা যে ওভারলোডিং এর কনসেপ্টটা পড়লাম ম্যাজিক মেথডের থ্রুতে, সেটাকে আসলে ইউজফুল কিনা সেটা আপনি এখানে দেখতে পারেন আর কি। অবজেক্ট আইটারেশন, আপনি কি করতে পারেন মানে ফর ইচ স্টেটমেন্টের থ্রুতে অবজেক্টের আইটারেট করতে পারেন। আচ্ছা, অবজেক্টের মনে করেন যে পাবলিক, এটা যেটা বলতেছে ফর ইচ স্টেটমেন্ট বাই ডিফল্ট অল ভিজিবল প্রপার্টিজ উইল বি ইউজড ফর দিস আইটারেশন। আপনি ফর ইচ যেটা আছে ফর ইচ অবজেক্ট যেটা আছে এটা থ্রুতে আপনি কি করতে পারবেন, সমস্ত ভিজিবল প্রপার্টিকে আইটারেট করতে পারবেন, সেটার উপরে কোনো না কোনো অপারেশন করতে পারবেন। তো মানে আরেকটা অপশন যেটা আছে, আপনি PHP-তে কিছু প্রিডিফাইন্ড ইন্টারফেস আছে, বিল্ট ইন ইন্টারফেস, আপনি কি করতে পারেন, আপনি আপনার ক্লাসের মধ্যে এই সমস্ত ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ওই সমস্ত ইন্টারফেসের যে আইটারেটর মানে অপারেশন যেগুলো আছে সেগুলোকে আপনি ইউজ করতে পারবেন। এবং আপনাকে সেক্ষেত্রে কি করতে পারে যে মানে এই সমস্ত আইটারেটর মেথডগুলোকে ইন্টারফেস মেথডগুলোকে আপনাকে ওভাররাইড করতে হবে এবং আপনি সেই আইটারেশন প্রসেস অপারেশনটাকে
কাস্টমাইজ করতে পারবেন আর কি। PHP প্যাটার্ন, এটা আসলে ডিজাইন প্যাটার্ন বলা হচ্ছে, মানে কমন প্রোগ্রামিং প্রবলেমের মানে কিছু সলিউশন। তো ফ্যাক্টরি যে ডিজাইন প্যাটার্ন আছে, এটা থ্রুতে আপনি কি করতে পারবেন, মানে ডিনামিক্যালি অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, রান টাইম অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে আমরা কি করতেছি, একটা ফ্যাক্টরি, এই এই ক্লাসের মধ্যে একটা ফ্যাক্টরি মেথড ডিফাইন করতেছি, এবং মানে সাবলেট আর্গুমেন্টের উপর বেস করে আমরা কি করতেছি, মানে ক্লাস ডিক্লেয়ার মানে ক্লাস ইমপ্লিমেন্ট করতেছি, মানে অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করতেছি। তো আমরা যদি প্রয়োজনের সাপেক্ষে যদি আমাদের মানে মাইস্কুয়েল ড্রাইভার ইনস্টল মানে বেসড করে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে আমরা মনে করেন এই ফ্যাক্টরি মেথডকে কল করলাম, এইভাবে ওই ড্রাইভার বেসড ক্লাস ক্রিয়েট হবে, অবজেক্ট ক্রিয়েট হবে। আমরা যদি এসকিউএল ড্রাইভার বেসড অবজেক্ট ক্রিয়েট করছি, আমরা ফ্যাক্টরি মেথডকে কল করার মাধ্যমে করতে পারি। সিঙ্গেলটন প্যাটার্নটা কি কাজে ব্যবহার করা হচ্ছে, যে আপনি চাচ্ছেন যে আপনি যদি আপনার প্রোগ্রামের মধ্যে শুধুমাত্র মানে একটা ইনস্ট্যান্স রাখবেন, একটা পার্টিকুলার ক্লাসে শুধুমাত্র একটা ইনস্ট্যান্স রাখবেন, সেক্ষেত্রে আপনার কি করা দরকার হতে পারে, সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নটা আপনি ইউজ করতে পারেন। এটা আসলে মানে কেন দরকার হয়, মনে করেন যে আপনার আপনার মাল্টিপল লগ অবজেক্টের দরকার নেই, কারণ আপনার মানে প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে আপনি যদি করেন যে লগ করতে চাচ্ছেন, কোনো ওয়ার্নিং মেসেজ বা মেসেজ লগ করতে চাচ্ছেন, বেস্ট অপশন হচ্ছে যদি তারা একই লগ ফাইলে যে একই লগ অবজেক্টের থ্রুতে কোনো একটা পার্টিকুলার লগ ফাইলে যায়। ইন জেনারেল কনসেপ্ট আপনি হয়তো মানে ডিফারেন্ট টাইপের লগ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কি হতে পারে, বা ডিফারেন্ট টাইপের অনলি ওয়ান, মানে একটা মাত্র অবজেক্ট থাকতে পারে ডিফারেন্ট টাইপের লগিং এর জন্য। যাই হোক, সিঙ্গেলটন কনসেপ্ট যেটা বললাম, যে একটা পার্টিকুলার ক্লাসে শুধুমাত্র একটা অবজেক্ট থাকতে পারবে। এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতেছি, মনে করেন একটা ক্লাস আছে, ক্লাসের মধ্যে আমরা কি করবো, যে একটা সিঙ্গেলটন নামে একটা ফাংশন ডিক্লেয়ার করবো। ওই সিঙ্গেলটন ফাংশনের থ্রুতে আমাদের কি হবে, যে ওই অবজেক্টগুলোকে ক্রিয়েট হবে। আর এই সিঙ্গেলটন ফাংশনটা কি করতেছে, যে আপনার চেক করবে যে ওই নামের কোনো একটা অবজেক্ট এই ক্লাসের উপর বেস করে কোনো একটা অবজেক্ট অলরেডি ক্রিয়েট করা আছে, যদি থাকে সেটাকে এক্সিস্টিংটাকে রিটার্ন করে দেবে, সে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করবে। তো এখানে আপনি দেখেন, তো আমরা মানে সিঙ্গেলটন যদি ক্লাসের মধ্যে থাকে, তো আমরা অবজেক্টে ক্রিয়েট করতেছি, আমরা সিঙ্গেলটন ফাংশনটাকে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে কল করে তারপরে আমরা কি অবজেক্টটাকে ক্রিয়েট করতেছি। তারপর আমরা মেথডটা কিভাবে কল করতেছি দেখতে পারতেছেন। আচ্ছা, এখানেও মনে করেন যে আমরা কি করি, সিঙ্গেলটন মেথডটাকে আবার কল করলাম, এবং সে কি করবে, যেহেতু অলরেডি একটা অবজেক্ট ডিফাইন করা আছে, সে এক্সিস্টিং অবজেক্টটাকে রিটার্ন করে, মনে করেন যে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। কিন্তু এই সমস্ত স্টেটমেন্ট যেগুলো আছে এগুলো ইরর করবে, কারণ আমরা চাচ্ছি যে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতে, যেহেতু আমরা সিঙ্গেলটন মেথড থ্রুতে যাচ্ছি না, আমরা ইরর পাবো এবং সেটা নতুন কোনো অবজেক্টকে ক্রিয়েট করবে না। এখানে আমরা একটা ম্যাজিক মেথডের লিস্ট দিলাম। আসলে আপনি পুরো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড যেটা আছে বা পিডিএফ প্রেজেন্টেশন যাই বলেন না কেন, এটা আপনি kslaarningschool.com/training_slides/php এই ফোল্ডারের মধ্যে এই স্লাইডটা পাবেন, সেখান থেকে আপনি এখানে দেখতে পারেন। এটা দুটো ম্যাজিক মেথড সম্পর্কে এখানে বলা আছে। আচ্ছা, ফাইনাল কিওয়ার্ড। তো PHP 5 কি করছে, ফাইনাল কিওয়ার্ডটাকে ইন্ট্রোডিউস করছে, এর আগে ফাইনাল কিওয়ার্ড ছিল না। ফাইনাল কিওয়ার্ডটা আপনি কোথায় ইউজ করতে হবে, একটা ক্লাসের নামে ইউজ করতে হবে, একটা মেথডের নামের পূর্বে এটা ইউজ করতে পারবেন। এখানে যেটা বলা হচ্ছে যে মানে প্রপার্টিসের নামের আগে আপনি ফাইনাল কথাটা ইউজ করতে পারবেন না, অনলি ক্লাস এবং মেথডের নামের পূর্বে আপনি ফাইনাল কথাটা ইউজ করতে পারবেন। কারণ ফাইনাল আসলে কি ইন্ডিকেট করতেছে, ক্লাসের আগে যখন ফাইনাল ইউজ করা যাবে, তো আমরা হচ্ছে ক্লাসটা ফাইনাল, আমরা কি করতে পারবো না, এই ক্লাসটাকে এক্সটেন্ড করতে পারবো না। আর যদি কোনো একটা মেথডের নামের আগে আমরা ফাইনাল দিই, তাহলে কি করা যাবে না, এই মেথডটাকে চাইল্ড ক্লাস ওভাররাইড করতে পারবে না। অবজেক্ট ক্লোনিং, এটা আমরা কি করতে পারি, একটা এক্সিস্টিং অবজেক্টকে আমরা ক্লোন করে আরেকটা কপি ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমরা যদি দুটো অবজেক্টকে কম্পেয়ার করি, আমরা দুইটা অপারেটর ইউজ করতে পারি, এই অপারেটর ইউজ করতে পারি, এই অপারেটর ইউজ করতে পারি। এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে মানে অ্যাট্রিবিউট গুলা সেম অ্যাট্রিবিউট, তাদের ভ্যালু গুলা সেম, এবং তারা কি একই
ক্লাসের অবজেক্ট। সেক্ষেত্রে এইটা ইকুয়ালিটি ইন্ডিকেট করবে। এটা কখন ইকুয়ালিটি ইন্ডিকেট করবে? ট্রিপল ইকুয়ালস যদি তারা সেম ইনস্ট্যান্সকে রেফার করে থাকে। যদি দুইটা ক্লাস ভেরিয়েবল, অবজেক্ট ভেরিয়েবল যাই বলেন না কেন, যদি সেম ইনস্ট্যান্সকে ইন্ডিকেট করে থাকে, রেফার করে, তাহলে এই অপারেটর ইকুয়ালিটি ইন্ডিকেট করবে। টাইপ হিন্টিং এটা আসলে মানে PHP 5 এটাকে ইন্ট্রোডিউস করছে কনসেপ্টটাকে। টাইপ হিন্টিং এর মধ্যে আপনি কি করতে পারেন, মানে কোনো একটা মেথড কি করতে পারে, যে বলে দিতে পারে যে মানে সে কি ধরনের প্যারামিটার এক্সপেক্ট করতেছে, মানে প্যারামিটারটার টাইপ কি হবে। এটা আসলে নর্মালি অবজেক্ট এবং অ্যারের ক্ষেত্রে ইউজ হচ্ছে, যে আমরা বলতে পারি যেখানে আমরা কি করতেছি, আমরা আদার ক্লাসের একটা অবজেক্ট এক্সপেক্ট করতেছি। ঠিক আছে, এখানে আমরা কি করতেছি, এখানে আমরা একটা অ্যারে এক্সপেক্ট করতেছি। ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা ক্যার এক্সপেক্ট করি, এই ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা একটা অবজেক্ট এক্সপেক্ট করতেছি। ইন জেনারেল আমাদের কি করতে হবে, PHP ফাংশনের মধ্যে আমাদের ডাটা টাইপ উল্লেখ করতে হবে, জাস্ট ভেরিয়েবল নামটা উল্লেখ করলেই হয়। লেট স্ট্যাটিক বাইন্ডিংস, আসলে এখানে মানে আমরা সেলফ অপারেটরের পরিবর্তে আমরা স্ট্যাটিক অপারেটর ইউজ করতে পারি। এটা আসলে মানে কলার যেটা আছে, কলার যখন মানে স্ট্যাটিক মেথডকে কল করে, মানে যেই ক্লাসের থ্রুতে কল করা হয়েছে ওই ক্লাসটাকে ইন্ডিকেট করার জন্য এটাকে ইউজ করা হচ্ছে। আমরা যদি সেলফ ইউজ করতাম তাহলে এটা কি করতো, এটা ক্লাস এ কে ইন্ডিকেট করতো, কিন্তু এখন এটার পর এটা কি করবে, ক্লাস বি কে ইন্ডিকেট করবে। তো এখানে খেয়াল করেন যে মানে লেট স্ট্যাটিক বাইন্ডিং মানে সেলফের লিমিটেশনকে ওভারকাম করার জন্য এটাকে ইউজ করা হয়েছে। তো আমরা যদি এখানে সেলফ ইউজ করতাম তাহলে কি হতো, যে আপনার আউটপুট আসতো এ। আমরা এখানে যেহেতু স্ট্যাটিক ইউজ করছে, তো আমরা কলার যে ক্লাসের থ্রুতে কল করছে ওইটাকে ইন্ডিকেট করবে, বি কে ইন্ডিকেট করবে। Object serialization, the byte stream representation of any value that can be stored in PHP. Return করতেছে একটা string containing byte stream representation of any value that can be stored in PHP. আপনি অবজেক্টকে সিরিয়ালাইজ করতে পারেন আর কি। নেম স্পেস, আপনি ডটনেট এর মধ্যে নেম স্পেস ক্রিয়েট করতে পারেন। সেখানে বিভিন্ন ভাষায় যে চেঞ্জগুলো করা হয়েছে। আচ্ছা, তো আমার এই মানে ট্রেনিং মানে এটা ক্রিয়েট করেছে কখন, 2011-এ। আচ্ছা, এটা আসলে যেটা হচ্ছে মানে সাইটে ক্রিয়েট করেছে 2011-এ, কিন্তু আমি আসলে লেকচারটা ক্রিয়েট করতেছি এখন। যাই হোক, মানে কারেন্ট ভার্সন হচ্ছে 5.5, এটা মানে 5.4.0 এর উপর বেস করে করা। তো এর মধ্যে নতুন কোনো চেঞ্জ আছে, তবে মানে খুব বেশি তো চেঞ্জ নাই। যাই হোক, আপনারা দেখে নেবেন আর কি। তো আপনি ম্যানুয়ালের মধ্যে মানে এই ট্রেনিং ভিডিওর, তো আমাদের লেকচার 1 এর ট্রেনিং ভিডিওর বেশিরভাগ কনসেপ্টগুলো কি পাবেন। আচ্ছা, যাই হোক, আমরা এখানেই রাখতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে একটা কথা বলে রাখি, আমরা এখানে যে মানে ম্যাটেরিয়ালসগুলো কভার করলাম মানে PHP-র উপরে, তো আমার জানা অনুযায়ী মানে বাংলাদেশে গ্রেড 11-12 এর যে সিলেবাসে PHP আছে, এবং বাংলাদেশের যে মানে কারিকুলাম মানে পলিটেকনিক মানে কারিগরি শিক্ষা বোর্ড যেটা আছে, কারিগরি শিক্ষা বোর্ডের মানে ওয়েব ডেভেলপমেন্ট যে কোর্সগুলো আছে, কোর্সের মধ্যেও মানে PHP আছে আর কি। তো আশা করা যায় যে মানে গ্রেড 11 এর স্টুডেন্ট বা 12 স্টুডেন্ট অথবা কারিগরি শিক্ষা বোর্ডের স্টুডেন্ট যারা আছে, তারা এই ট্রেনিং ভিডিও থেকে উপকৃত হবেন। সো মানে আমি আশা করবো যে আপনারা এই ট্রেনিং ভিডিওকে মানে যেন বেশি সংখ্যক মানুষ এটা শুনতে পারে, দেখতে পারে এবং এটা থেকে উপকৃত হতে পারে। তো এর জন্য চেষ্টা চালাবেন। তো সেই ক্ষেত্রে হয়তো এই সামান্য চেষ্টা হয়তো সার্থক হবে। তো আজকের মতো এখানেই রাখি। আল্লাহ হাফেজ।